শুনেছি আপনি নাকি আমার বাবাকে থ্রেট দিয়েছেন, উনি যদি আপনাকে ব্যবসা শেয়ার না দেয় আপনি ওনাকে বিজনেস করতে দেবেন না। তুমি যা বলছো ঠিকই বলছো, আমি এরকম, আমি যা কই সেটা করি। আমি কৃষিমন্ত্রীর আত্মীয়। ফোন বাজে, ফোনটা ধরেন। জি ভাই, হ্যাঁ ঠিক আছে জি ভাই, এখনই যাবো জি ভাই। আমি এখনই গিয়ে ওসমান চৌধুরীর সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ড্রপ করবো? না আমার আত্মীয় পাঠাইছে, সে মন্ত্রীর আত্মীয় লাগে, কিন্তু ওনারা তো এখন স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়তেছে। মানে হচ্ছে কি, ওই বন্ধুর বাবা তো, ওনার ছেলে আবার আমার সাথে অ্যাব্রোডে একসাথে লেখাপড়া করেছে, ওইভাবেই আর কি ফোন দিয়েছে। এমনি আমি পাওয়ারফুল কেউ না। আমি এখনই গিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর আমি এটা কখনোই বুঝতে দিব না যে আপনি আমাকে কিছু করে পাঠিয়েছেন। পয়েন্ট। থ্যাংক ইউ। আমি খুবই সরি। আপনি যে আমার জন্য কষ্ট পেয়ে থাকেন, আমাকে মাফ করবেন। না না, সাহেব আমাকে ক্ষমা করে দে, আমার ভুল হয়েছে। ইয়া আল্লাহ, হঠাৎ করে আপনার কি হলো? আপনি নিজে ক্ষমা চাইতে আসলে? ধরে নিন আমার সুবুদ্ধি হয়েছে। জীবন আর কয়দিনের, একদিন তো আমাদের সবাইকে মারা যেতে হবে। যতদিন দুনিয়াতে বাঁচব যেন এইভাবে চলতে পারি, ভালো কাজ করতে হবে, আর ভুল করলে ক্ষমা চাইতে হবে। ওসমান সাহেব, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করার মালিক আল্লাহ। আমি অবশ্য এসব মনে রাখি। আমি আর আতলার আগে পিছে আসবো না। আচ্ছা, হুট করে আপনার কি হলো আমাকে একটু বলবেন? যে বললাম আমার সুবুদ্ধি হয়েছে। তাহলে আমি আসি ওসমান সাহেব। আচ্ছা আসুন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? স্যার, আমার যেটা মনে হয় এর পেছনে আবরার স্যারের হাত আছে। আমরা দুজনই একই বিষয়ে ভাবছি, কিন্তু আমি ভাবছি আবরার লোকটাকে ট্যাকল করলো কিনা, সেইটা আমার মাথায় আসছে। স্যার, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে আবরার স্যারের বন্ধু। বড় কি? আমি তো জানতাম না। জি স্যার। স্যার, আবরার স্যার আমাকে একদিন বলেছিলেন যে ওনার বিদেশে পড়তে যাওয়ার অন্যতম একটা কারণ ছিল যে এদেশের বড় বড় ব্যক্তিবর্গের সন্তানদের সাথে একটা নেটওয়ার্ক তৈরি করা। উনি পড়াশোনার ফাঁকে ফাঁকে এই কাজটাই করেছেন। এতে করে যেটা হয়েছে, মানে আমাদের দেশের বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি, এমনকি সচিবদের সন্তানদের সাথেও তার ভালো বন্ধুত্ব। স্যার, এই বন্ধুত্বের কারণে আবরার স্যারের নিজের একটা দাপটের জায়গা তৈরি হয়েছে। আমার ছেলে তো দেখছি চিন্তা ভাবনায় আমার চেয়ে এগিয়ে। আসলে স্যার, আবরার স্যার নতুন জেনারেশনের মানুষ, মানে ওনার চিন্তা ভাবনা সময়ের থেকে অনেক এগিয়ে। স্যার, আবরার স্যার মূলত আপনার সামনে একটা নতুন বিজনেস প্রেজেন্টেশন উপস্থাপন করতে চান। টেক ইন্ডাস্ট্রিতে আমাদের একটা বড় ধরনের বিনিয়োগের কথা ভাবছেন উনি। সেই জন্যই আমরা কোম্পানিতে এখনই বসতে যাচ্ছি না। মানে ওর নিজস্ব ভাবনা আছে, ও নিজস্ব একটা বিজনেস স্টার্ট করতে চায়। জি স্যার। আজকে হুট করে আমি আবরারের বেলায় মুগ্ধ হয়ে গেলাম। মানে আমার ছেলে আনারই না, মানে ও কিন্তু একদম ঠিক ট্র্যাকে আছে। আজও তাহাজ্জুদের সময় আমি আল্লাহর কাছে অনেক দোয়া করছি। তুমি তো জানোই এই নতুন সরকারের সাথে আমাদের সম্পর্কটা ঠিক ভালো না। আর দেখো, এই সরকারের
স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে আবরারের বন্ধু। আবরারের কারণেই আমরা এবার এই বিপদ থেকে উদ্ধার পেলাম। আবরারের ব্রেনে কিন্তু ডিপ্লোম্যাসিটাও আছে। স্যার হাজার হলেও আবরার তো আপনারই সন্তান। আবরারের সাথে রিজন নিয়ে কথা বলতে হবে। এই যে এখানে এটা তাহলে সাইন করে নিস। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। সালাম। আপনি নাকি গতকাল ভোর রাতে বাসায় এসেছেন? তুমি কিভাবে জানলে? মায়ের থেকে শুনেছি। ইমরান ভাই, আমি এখানে এসেছি আপনাকে সরি বলতে। আমার জন্য আপনি আপনার জীবনটা নষ্ট করবেন না, উল্টাপাল্টা কোনো কিছু করবেন না। মানুষের জীবনে অনেক কিছুই হয়, তাই বলে জীবনটাকে তো ছন্নছাড়া করে দেওয়া যাবে না, তাই না? গতকাল রাত্রে আমি বন্ধুর বাসায় গিয়েছিলাম। আমরা দুজন একসাথে তাহাজ্জুদ আদায় করি। ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়েছি, তারপর বাসায় ফিরি। জানো লিমি, বাসায় ফেরার পর আমার কাছে মনে হয়েছে আমি আল্লাহর কাছ থেকে অনেক দূরে ছিলাম। তোমার থেকে পাওয়া কষ্ট আমাকে আল্লাহর নিকটে নিয়ে যায়। এরপর আমি অনেক প্রশান্তি পাই। তোমাকে না পাওয়ার কষ্ট আমার থাকবেই, কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা আমার এই হৃদয়টাকে আবার প্রাণবন্ত করে দিলেন। আল্লাহ আপনার সহায় হোক। তোমার উপর আমার কোনো রাগই আক্ষেপ নেই, ক্ষোভ নেই। উল্টো আমি তোমার জন্য নামাজে দোয়া করেছি, তুমি যেন অনেক অনেক বেশি ভালো থাকো। এই তো। যাক, একটু শান্তি পাচ্ছি আমি, শুনে খুবই ভালো লাগলো। আচ্ছা, আপনি আপনার মায়ের সাথে কথা বলছেন না কেন? বলবো, বাসায় ছিল বল। ইমরান ভাই, আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা কেন চাচ্ছ? ক্ষমা চাওয়ার তো কিছু নেই। আমি তোমাকে ভালোবেসেছিলাম, আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি। আল্লাহ তাআলা আমার কপালে রাখিনি, তাই হয়নি। আপনি মানুষটা অনেক ভালো। মনের ব্যাপারটা খুব জটিল, তাই না? এই তুমি আমাকে বলছো আমি অনেক ভালো মানুষ, কিন্তু তোমার মনে আমার জন্য কোনো জায়গা নেই। আবার আমি তোমাকে পাওয়ার জন্য কত কিছু করেছি, কিন্তু তোমাকে পাইনি। আবার কেউ তোমার জন্য কিছুই করবে না, কিন্তু তোমাকে পেয়ে যাবে। জীবনটা আসলে একটা নিয়তির খেলা, আর এই নিয়তি লেখা থাকে আল্লাহর হাতে। আর এই নিয়তির বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের নেই। আমি বুঝতে পেরেছি। আমাকে নিয়ে চিন্তা করো না, তুমি ভালো থাকো, অনেক ভালো থাকো, সুখে থাকো। আপনিও ভালো থাকবেন, আপনার জন্য দোয়া রইল। আমি সেই মানুষটাকে দেখতে চাই যে মানুষটা কিছু না করেও তোমাকে পেয়ে যাবে। তোমার বিয়েতে কিন্তু আমাকে দাওয়াত দিই, আমি আসবো। আসি ইমরান ভাই। না বুঝে ভালোবাসার খেলায় নেমেছিলাম। এই খেলা যেমন অনেক সুন্দর, তেমন অনেক ভয়ঙ্কর।
রাবেয়া, বলো। আজকে আমি রান্না করব। তুমি রান্না করবে? কি যে বলো। আজ আমার খুব ইচ্ছা করছে রান্না করে সবাইকে খাওয়াতে। বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম তখন তো বন্ধুদের বাবুর্চি ছিলাম আমি। নানা পদে রান্না করে সবাইকে খাওয়াতাম, আর হলে রান্নাঘরে প্রায় যেতাম আর রান্না করতাম। বাবা, তো তুমি যে রান্না করতে জানো সেটা তো আগে জানতাম না। আজ তুমি বাজার করে আনলে, আমি রান্না করে সবাইকে খাওয়াই। তারপর ছেলেমেয়েরা বলবে যে বাবাকে দিয়ে রান্না করাই। আমার ছেলে মেয়ে সব বলবে না, আমি ওদেরকে শিক্ষা দিয়েছি যে রান্না যে কেউ করতে পারে, সেটা যে নারী বা পুরুষ হবে এমন না। এই যে সব রেস্তোরাঁ হোটেলে বাবুর্চি খারা পুরুষ, হ্যাঁ, তা অবশ্য করে। তাহলে আমি রান্না করলে সমস্যা কি? এখন তো আমার অবসর জীবন, সময় তো কাটতে চাচ্ছে না, কাজ টাজ করে সময় কাটাই। সময় কাটানোর জন্য যদি প্রয়োজন হয় তাহলে রান্না করতে পারো। রান্না কর। রাবেয়া, ভাবছি আমি 3 দিনের জন্য তাবলিগে যাব। তাবলিগে যাবে? এই অসুস্থ শরীর নিয়ে একটু সুস্থ হয়ে গেলে ভালো হতো না? হ্যাঁ, তাই যাব। আল্লাহর রাস্তায় 3টে দিন পার করে আসি। আমাদের কিন্তু হজ করা হলো না। হ্যাঁ, হজটা করা হলো না। ইচ্ছে আছে তোমাকে নিয়ে হজে যাওয়ার। দেখি, ব্যাংকে যে টাকাগুলো জমা ছিল সেগুলো সবই তো খুইয়েছো, তা না হলে তো হজে যাওয়া যেত। তুমি কি করে জানলে? তুজো বলেছে? আশা ভাবি বলেছে। ওই যে তোমার কলিগ আকবর ভাইয়ের বউ, তোমরা সবাই তো একসাথে টাকাগুলো খুইয়েছে। তুমি যে জানো সেটা আমাকে জানতে দাওনি কেন? শোনো, টাকা গেছে গেছে, আল্লাহ চাইলে আমাদের তুর্য আরো বেশি ইনকাম করবে, কিন্তু আমার স্বামীর যদি কিছু হয়ে যেত তাহলে তাকে কিভাবে ফিরে পেতাম? আচ্ছা, আমি আরেকটা বুদ্ধি করেছি। কি? রুবির সম্পত্তি আমরা কিন্তু সরাসরি নিব না। তাহলে আমরা ওই 6 কাঠা জমির উপরে একটা ভবন তৈরি করব, তারপরে রুবির অংশটুকু রুবিকে দিয়ে দেবো, আর আমার অংশটুকু আমি নিয়ে নিব। তাতে করে রুবিও খুশি থাকলো, আবার তাকে সরাসরি নাও করা হলো না। বুদ্ধিটা কেমন হলো? অসাধারণ, ধন্যবাদ রাবেয়া। ধন্যবাদ কেন? এই যে তুমি আমার বউ হয়ে আসার জন্য